হামের উপসর্গ নিয়ে রাজশাহী বরিশালে আরো ৩ শিশুর মৃত্যু। সিলেটে বাড়ছে রোগী, নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে কিনা পরীক্ষার দাবি। ফিলিং স্টেশনে লম্বা হচ্ছে গ্রাহকদের সিরিয়াল। ডিপো থেকে পাম্পে তেল না আসায় দীর্ঘ অপেক্ষা চালক মালিকদের। আজকে ভোর 4টা থেকে চেষ্টা করতেছি তেল নেওয়ার জন্য। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তেলের সংকট না থাকে তাহলে আমাদের সরবরাহটা বৃদ্ধি করা হোক। আগামীকাল রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। বেসরকারি উদ্যোগে সৌদি যাওয়া মুসল্লিরা দেশেই পাচ্ছেন নুসুব কার্ড, ব্যালটিরা পাবেন মক্কায়। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতির মধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। শরীয়তপুরে খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির অভিযোগ। স্থানীয়রা হাতে নাতে আটক করলেও প্রশ্নবিদ্ধ ভূমিকা প্রশাসনের। সরকারি চাল মানে কি জনগণের চাল? এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা ফলপ্রসূ করতে কূটনৈতিক তৎপরতা। আজই লেবানন ইসরায়েল মুখোমুখি বৈঠক। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে কাল। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা, জানালেন ক্যাপ্টেন মিরাজ। আমরা যদি সবাই একসাথে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় কাজটা ইজি হয়ে যাবে। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে 2 এবং বরিশালে 1 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 11 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 29 জন। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 65 জনের। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা বিভাগেও হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যা সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সোমবার 20 এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। হাম হয়েছিল আর জ্বর, নিউমোনিয়া, এই যে চিকিৎসা চলছে, গ্যাস দেওয়া হচ্ছে। ওর গা হাত পা চুলকায়, ঘুম আসে না, রাত্রে ঠিক মতন খায় না, এইসবই আর সমস্যা। এখন একটা করে ইনজেকশন কিনতে হচ্ছে 600 টাকা করে দাম। একটা করে ইনজেকশন আমার একদিন করে যাচ্ছে, এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। হামের আরো খবর জানবো। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু তো বাড়ছেই, চিকিৎসকরা কি বলছেন? রাব্বি, আজও হামের উপসর্গ নিয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। 1.5 বছর বয়সী আয়শা বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা এবং তিনি হামের উপসর্গ নিয়ে তার পরিবার শেরেবাংলা মেডিকেল কলেজে তাকে ভর্তি করেছিল। এ পর্যন্ত এ নিয়ে বরিশাল বিভাগে 18 জনের মৃত্যু হলো এবং এর মধ্যে 3 জন হাম নিয়ে নিশ্চিত হামে মারা গেছে এবং 15 জন হামের উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6 জেলায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 129 জন হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসছে এবং চিকিৎসক দেখার পরে 86 জনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 86 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 30 জন এবং এ নিয়ে বরিশাল বিভাগে 1008 জন হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসা যার শিশুরা বরিশাল
বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে এখানকার যারা চিকিৎসক বলছেন তারা বলছেন যে এই মৌসুমটা হামের জন্য এই শিশুরা হামে আক্রান্ত হয়ে থাকেন এই মৌসুমে, এবং যারা টিকা নেননি বা বিগত দিনে সময় মতো টিকা নিতে না পেরেছেন তাদেরই আসলে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এবং চিকিৎসক বলছেন যে সময় মতো চিকিৎসা নিলে তারা সুস্থ হয়ে যাবেন। তবে যারা মারা গেছে, যেমনটা আমরা জানতে পেরেছি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে, তারা জানিয়েছেন যে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই বাড়ি প্রত্যন্ত অঞ্চলে, এবং গুরুতর অসুস্থ হওয়ার পরে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জেলা হাসপাতাল, এবং সেখানে গুরুতর অসুস্থ হওয়ার পর তাদেরকে বিভাগে অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বা অনেককে ঢাকায় নিয়ে যায়। অর্থাৎ তাৎক্ষণিক তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই কিন্তু তারা গুরুতর অসুস্থ হচ্ছেন, এবং গুরুতর অসুস্থ হওয়ার পর যারা গুরুতর হচ্ছেন তারাই কিন্তু মারা যাচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে 3টি কক্ষ করা হয়েছিল যারা হামে আক্রান্ত হচ্ছেন বা উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসার জন্য। পরবর্তীতে রোগী বেড়ে যাওয়ার পরে কিন্তু আরও একটি কক্ষ বাড়ানো হয়েছে। তারপরেও কিন্তু আসলে যে সিটগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু জায়গা হচ্ছে না, প্রতিটি সিটে 3 জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যখন সিট ভরে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ফ্লোরেই কিন্তু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কিছুটা ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে রোগী আরও গুরুতর হতে পারে। তবে এখানকার চিকিৎসকরা বলছেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে জায়গার সংকুলনের কারণে আর আলাদা আর কোনো রুম করতে পারছেন না। অলরেডি 4টি কক্ষ তারা করে ফেলেছেন, এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 120 জন রোগী চিকিৎসা নিচ্ছেন, এবং যারা অভিভাবক আছেন তারাও কিছুটা অস্বস্তিতে আছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে কিছু করার নেই, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। এবং তারা বলছেন যখনই লক্ষণ দেখা যাচ্ছে বা রোগীর শিশুর জ্বর হচ্ছে বা শরীরে লাল রেশ দেখা যাচ্ছে, তখনই সাথে সাথেই যাতে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেয় বা যে জেলা হাসপাতাল রয়েছে, বিভাগীয় হাসপাতাল রয়েছে, সেই জায়গাটিতে যারা চিকিৎসা নেয় সেক্ষেত্রে আসলে এর উপদ্রব কমে আসবে। এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলেছে তারা কিন্তু চিকিৎসার পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন। হামের টিকার যে বিশেষ ক্যাম্পিং চলছে সেটি কিন্তু চলছে বরিশাল বিভাগের 4টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে কিন্তু এই বিশেষ টিকাদান কর্মসূচি চলছে, এবং তারা বলছেন যে টিকাদান কর্মসূচি শেষ হয়ে গেলে এর উপদ্রব কমে আসবে, এবং ধীরে ধীরে তারা মনে করছেন যে সময়ের সাথে সাথে এই হামে আক্রান্ত সংখ্যাও কমে আসবে। রাব্বি, এমনটা প্রত্যাশা আমাদের সবার। কাউসার, আপনাকে ধন্যবাদ। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে ক্রমশ। গেল 9 দিনে মারা গেছে 5 শিশু, যাদের সবার বয়সী 1 বছরের কম। ভর্তি রোগীদের শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করে হামের নতুন ধরন ছড়াচ্ছে কি না তা গবেষণার দাবি সংশ্লিষ্টদের। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সামনে অভিভাবকদের অপেক্ষার এমন হৃদয় বিদারক চিত্র এখন প্রতিদিনের। শুরুতে সিলেটে হামের প্রভাব কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবশ্য যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। প্রথম দিকে 5টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর চাপে 1 সপ্তাহের মধ্যে তা 10 শয্যায় উন্নীত করা হয়। সেখানেই মারা যায় 5 শিশু। ঠান্ডা লাগিয়ে গেছিল, নেমন্না হয়ে গেছিল, পরে অনেক হাম হয়ে গেছে, বলে বমি করছে। বমি করে জ্বর, এমন জ্বর আইছে মানে খোল্লা ফেলাইছে। বাদে আমরা তাড়াতাড়ি করে আবার উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি। রোগীগুলো বেশি খারাপ, যাদের হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে তাদেরকে আমরা উসমানী মেডিকেলে মানে হচ্ছে হাম আইসিইউ এখানে আমরা রাখছি। তো ইনিশিয়ালি আমাদের এটা 5 বেড দিয়ে শুরু হয়, কিন্তু দেখা যায় যে প্রথমে 1-2 দিনে আমাদের বেড প্রায় ফিল আপ হয়ে যায়। মেজেলসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে, এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যাদের হামের উপসর্গ দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যান্য শারীরিক জটিলতাও প্রকট। তাই দেশে হামের নতুন কোনো ধরন ছড়িয়েছে কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন। আমাদের চিকিৎসকরা আছেন তারা ক্লিনিক্যাল বেসড মানে এভিডেন্স বেসড যে চিকিৎসা ব্যবস্থা ওইভাবে চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো একটা প্রাদুর্ভাব বা ঊর্ধ্বগতি যেটাই বলি ওই সময় রেসপন্স ফাস্ট। আমরা যেটা বলি যে মানে রোগের থেকে 1 পা সামনে আগায় থাকতে হবে।
চলতি বছর সিলেটে এ পর্যন্ত ৪৫ জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০৭ জন। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। অনেকে জানালেন গত রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন। তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হয়, এতে বঞ্চিত হন সাধারণ মানুষজন। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন তারা। পাশাপাশি কোথায় কখন কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আজকে ভোর 4টা থেকে চেষ্টা করতেছি তেল নেওয়ার জন্য। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। তারপর আরেকটা পাম্পে আসছি, মানে রং সাইড দিয়ে এসে ঢুকে আর আমরা বসে থাকি 5 ঘন্টা। আমাদের তো রাত্রে সিরিয়াল দেওয়া পসিবল না, আবার সকালে আসলে সিরিয়াল, আগে তো এখানে একটু সিরিয়াল ছাড়া দিত, এখন আমাদেরও সিরিয়াল ধরতে হয়। তেলের সংকট না থাকে তাহলে আমাদের সরবরাহটা বৃদ্ধি করা হোক, আমরা যেন পাবলিককে যারা আমাদের গ্রাহক তাদেরকে সন্তুষ্ট করতে পারি। জ্বালানি তেলের সংকট ও সরবরাহের খোঁজখবর রাখছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সুমাইয়া ঐশীর কাছে। তিনি আছেন রাজধানীর আসাদ গেট এলাকায়। ঐশী, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে কি গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন? যানবাহনের সারি কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। রাব্বি, সকাল থেকে তো বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে পাম্পে তেল ফুরিয়ে গেছে। যেমন গত ঘন্টায় যে পাম্পে আমি গিয়েছিলাম আসাদ গেটে, সেখানে আমি দেখেছিলাম যে তেল শেষ হয়ে গেছে গতকাল রাতে, এবং আজকে সন্ধ্যা 6টায় তেল আবারও এসে পৌঁছবে, তখন হয়তো তেল সরবরাহ আবারও শুরু হবে সেই পাম্পগুলোতে। তবে এই পাম্পটিতে, আসাদ গেটের আরও একটি পাম্পে আমি এখন আছি, এবং সেখানে দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত তেল সরবরাহ মোটামুটি ঠিক আছে। সকাল 8:30 পর্যন্ত এখানে তেল সরবরাহ ছিল। এরপর কিছুক্ষণের জন্য তেল বন্ধ ছিল, ফুরিয়ে যাওয়ার পর 12টার পর তেল আবারও আসে, এবং এরপর আবারও সরবরাহ স্বাভাবিক হয়। তবে সেটাতে কিন্তু যারা গ্রাহক তাদের ভোগান্তি কিন্তু খুব বেশি কমেনি আসলে, কারণ ভোর 5টা থেকে সিরিয়ালে দাঁড়িয়েছিলেন তেমন একজন কিছুক্ষণ আগেই মাত্র তেল পেলেন, মোটরসাইকেলের কথা বলছি। এরকম যারা এখন লাইনে আছেন তারা কিন্তু বেশিরভাগই ভোর থেকে লাইনে আছেন। কেউ ভোর 4টা থেকে 5টা থেকে, কেউ ভোর 3টা থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন। এবং গত অন্যান্য যে পাম্পগুলোতে আমরা ছিলাম সেখানেও চিত্র প্রায় একই রকম। প্রায় 12 ঘন্টা অপেক্ষা করছেন যারা গ্রাহক, এবং শেষ পর্যন্ত নজলের কাছাকাছি এসে তারা জানতে পারেন যে তেল ফুরিয়ে গেছে, আবারও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। ফলে কর্মঘণ্টার যে বিশাল একটা অপচয় সেটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে যারা গ্রাহক তাদের যেই শারীরিক কষ্ট সেটিও রয়েছে, কারণ এই তীব্র গরমে আসলে প্রায় 12-13 ঘন্টা এভাবেই খোলা আকাশের নিচে, এটা কিন্তু ভীষণই কষ্টদায়ক একটা পরিস্থিতি তারাও বলছিলেন। এবং এখন যারা পাম্প মালিক রয়েছেন তাদের সঙ্গেও আমার কথা হয়েছিল, তারা বলছেন যে দ্বিমুখী সংকট আসলে, কারণ স্বাভাবিক সময়ের চেয়ে স্বাভাবিক সময়ে তেলের যে চাহিদা থাকে, প্যানিক বাইংয়ের কারণে এই সংকটময় সময়ে সেই চাহিদা প্রায় 2-3 গুণ বেড়ে গেছে। সেই তুলনায় স্বাভাবিক সময়ে যে পরিমাণ তেল ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহ করা হতো তার তুলনায় অনেকাংশে কম, অর্থাৎ প্রায় 1/3 তারা পাচ্ছেন তেল পাম্পগুলোতে। ফলে অতিরিক্ত চাহিদা এবং সে তুলনায় সরবরাহ আরও কমে যাওয়া, এই দুটির অসামঞ্জস্যতার কারণে আসলে এই বিশাল সংকট তৈরি হয়েছে। এই কারণে আসলে পাম্পগুলোতে লাইনও দীর্ঘায়িত হচ্ছে। যদিও সরকার বলছে যে তেলের সংকট খুব বেশি নেই, অন্তত আগামী 2 মাস কোনো সংকট সেভাবে তেলের নেই, আমাদের মজুদ রয়েছে বলেও জানানো হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় থেকে। তবে পাম্পগুলোতে এলে সেই চিত্র নিয়ে কিছুটা প্রশ্ন যাকে বলে বলছেন গ্রাহকরা, কারণ অনেক পাম্পে তেল বন্ধ তারা বলছেন। আমরা গত ঘন্টায় একটি পাম্পে গিয়েছিলাম, সেখানে বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তারা বলছিলেন যে প্রায় 3 থেকে 4টি পাম্প ঘুরে আসলে তারা
তেল শেষ পর্যন্ত একটি পাম্পে এসেছেন, তারপরও সেই পাম্পে তেল দেওয়া শুরু হবে বেলা 1টার পর। ফলে এই যে প্রচণ্ড অসামঞ্জস্যতা, কষ্টের মধ্যে দিয়ে বা ভোগান্তির মধ্যে দিয়ে আছেন, এটি খুব দ্রুত সমাধান চান সকল গ্রাহক এবং পাম্প মালিকরাও। ঐশী, আপনাকে ধন্যবাদ। আপনি জ্বালানি তেলের সংকট নিয়ে যে ভোগান্তির চিত্র সে বিষয়েই জানাচ্ছিলেন। আমরা একটু খুলনার খবর জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। প্রবীর, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে জ্বালানি তেলের সরবরাহ ঠিকভাবে হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। রাব্বি, যদি আপনাকে বলি, জ্বালানি তেল পেতে প্রতিদিনকার মতো একটি জীবন যুদ্ধে পরিণত হয়েছে এই অংশটি। ভোর থেকে লাইনে দেওয়া, দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো, তীব্র রোদ গরমের মধ্যে লাইনে দাঁড়ানো এবং দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ বা প্রয়োজন মতো তেল না পাওয়া। এর আগের দিনগুলোতে আমরা দেখিয়েছি যে প্রখর রোদে বাইকাররা, বিশেষ করে তাদেরকে খোলা জায়গায় থাকতে হয়, যদিও যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলো ভিতরে থাকতে পারে, কিন্তু বাইকারদের আসলে জনজীবন অতিষ্ঠ, তারা রোদের মধ্যে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছে। সেই চিত্রটি যদি এখন দেখাই, এটি একটি ভিন্ন চিত্র। বৃষ্টি হচ্ছে, আমরা রয়েছি নগরীর গোলাম হোসেন ফিলিং স্টেশনে। দীর্ঘ লাইন, যতদূর ক্যামেরার চোখ যাবে ততদিন পর্যন্ত বাইকারদের লাইন, এবং এই বৃষ্টির মধ্যে কেউ বাইকে রেখে নিজেকে বৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা করেছে, কেউ আবার যেহেতু সামনের দিকে এগোতে হচ্ছে বাইকটি কিছু সময় পর পর, সে কারণে কেউ হেলমেট পরিহিত অবস্থায় অথবা খালি মাথায় বৃষ্টি উপেক্ষা করেই এই তেলের জন্য অপেক্ষা করছে। এবং এই চিত্র প্রতিদিনকার। এই পাম্পে আজকে তেল পেয়েছে পেট্রোল 2000 লিটার এবং ডিজেল 2000 লিটার। তারা কিন্তু আজকে কোনো অকটেন পায়নি, এবং প্রতি বাইকে তেল দেওয়া হচ্ছে 500 টাকা। যে প্রাইভেট কারগুলো রয়েছে তাতে দেওয়া হচ্ছে 1000 টাকা করে। এ কারণে বাইকাররা অভিযোগ করেছে যে 300-500 টাকার তেল নিয়ে 2-3 দিন পর একইভাবে তাকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। এই ভোগান্তি থেকে আসলে মানুষ অবসান চায়। আপনাকে জিজ্ঞেস করি, কত সময় আসছেন, আপনি তেল পেয়েছেন কিনা? আমি 9টার সময় আসছি, এখনো তেল পাইনি। এখন চিন্তার বিষয় কি হবে দেখি। 9টার সময় রাব্বি তেল পাইনি, এমন পরিস্থিতি প্রায় সকলেরই। এবং যে পিছনের লাইনে সবচেয়ে পিছনে যে আছে, সে আসলে যখন সামনে আসবে তখন তেল পাবে কিনা সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এই বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার তাগিদ দিয়েছে যারা তেল প্রত্যাশী তারা। রাব্বি। প্রবীর, আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন 78,500 যাত্রী। এরই মধ্যে সৌদি পৌঁছেছে 171 জনের মেডিকেল টিম। প্রত্যেক হজ যাত্রীর জন্যই নুসুক কার্ড বাধ্যতামূলক, যে ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবে সব সেবা পাবেন হজ যাত্রীরা। প্রথমবার বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজ যাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড পাবেন মক্কায় পৌঁছে। আমার ফ্লাইট বাংলাদেশ বিমান, ফার্স্ট ফ্লাইটে আল্লাহ রহমতে, আল্লাহ যদি কবুল করে আমরা ফার্স্ট ফ্লাইটে যাবো আর কি। 11 তারিখেই পাসপোর্ট, ভিসা, টিকিট সব বন্টন হয়ে গেছে, সব আইডি কার্ড সব দেওয়া হয়েছে। একমাত্র নুসুক কার্ডটা দেওয়া হবে সৌদি আরবে হোটেলের লবিতে। এই মুহূর্ত পর্যন্ত সরকারি বেসরকারি সকল হজযাত্রীর যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা আশাবাদী এবছর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আমাদের একটি সুন্দর হজ ব্যবস্থাপনা আমরা জাতিকে উপহার দিতে পারবো। আমরা আশা করি আমাদের সম্মানিত হজযাত্রীগণ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে 2026 সালে হজ পালন করতে পারবেন ইনশাআল্লাহ। নুসুক কার্ড হচ্ছে আসলে হজের সৌদি সরকারের অনুমতিপত্র। নুসুক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্ড, যেই কার্ড স্যার আসলে কিন্তু সৌদি আরবে আপনি হজ সংশ্লিষ্ট কোনো এরিয়াতে আপনি যেতে পারবেন না। ইতিপূর্বে কখনোই নুসুক কার্ড বিতরণ করা হয়নি। এবছরে একটি মাত্র কোম্পানি বাংলাদেশে এসে নুসুক কার্ড বিতরণ করেছেন, আর অন্য সকল কোম্পানি আসলে সৌদি আরব আমাদের হজ যাত্রীগণ পৌঁছার পর তাদেরকে নুসুক কার্ড সরবরাহ করবে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, কর্তৃপক্ষের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে
এবছর কি কি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। কর্তৃপক্ষ দাবি করছেন সব প্রস্তুতি শেষ। আগামীকাল 12টা 20-এ প্রথম যে ফ্লাইটটি 419 জন হজযাত্রী যাত্রা করবেন পবিত্র কাবাঘরের উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেই উদ্দেশ্যে এখন পর্যন্ত সেই সব হজযাত্রীরা আসা শুরু করেছেন এই হজ ক্যাম্পে। সেই দৃশ্য যদি আমি দেখাই, সকাল থেকে আসছেন বিশেষ করে দূরের হজযাত্রীরা যাদের আগামীকাল ফ্লাইট রয়েছে, এছাড়াও আগামী পরশুদিন ফ্লাইট যাদের রয়েছে তারাও ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছেন। অনেক হজযাত্রীদের উপরে থাকার ব্যবস্থা করা আছে এবং তারা নিশ্চয়ই বিশ্রাম নিয়ে তারপর রওনা করবেন। নতুন ব্যবস্থাপনার কথা বলছিলাম, বিশেষ করে এই আশকোনা হজ ক্যাম্পে অন্যান্য সময় আমরা দেখি এর আগের বছরগুলোতে বেশ অপরিচ্ছন্ন ব্যবস্থা থাকে সাধারণত, বিশেষ করে টয়লেট ব্যবহারকার ক্ষেত্রে। এইবার কিন্তু পরিচালক বলছেন নতুন ব্যবস্থাপনায় নারীদের জন্য আরও নতুন করে টয়লেট নির্মাণ সহ বেশ কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন একটি অ্যাপসের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যে অ্যাপসটি তারা যদি ফোনে ইনস্টল করে ইন্টারনেটে সচল রাখেন, তার স্বজনরা দেশে থেকেও কে কোথায় আছেন না আছেন ছবি সহ সেগুলো বিস্তারিত দেখার সুযোগ থাকছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, গেল 7 বছর কোনোভাবেই বাংলাদেশে যে হজের কোটা সেটি পূরণ করা যায়নি। ওআইসি নির্ধারিত সাধারণত 1% হজের কোটা থাকে বাংলাদেশের জন্য, সেটি 1,27,000 থেকে 1,28,000 পর্যন্ত হয়ে থাকে আর কি। সেক্ষেত্রে আমরা দেখলাম এবছর মাত্র 78,500 জন হজযাত্রী যাচ্ছে, অথচ এবছরও কোটা পূরণ করা যায়নি। সেক্ষেত্রে বলছেন অতিরিক্ত হজের খরচ সেটি যেমন মধ্যবিত্ত মানুষের পবিত্র কাবাঘরের উদ্দেশ্যে যাওয়ার বিষয়ে একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থাগুলো নেবে। একই সঙ্গে আল্লাহর পবিত্র ঘরের মেহমানদের স্বাগত জানাতে আমরা দেখছি এখানে যে ব্যবস্থাপনা সেটি এখন পর্যন্ত ঠিকঠাক আছে। নুসুক কার্ড যেটি আসলে হাজিদের সেই স্থানে গিয়ে তাদের যে সেবাগুলো আছে পবিত্র কাবা ঘরের আশেপাশে কিংবা সেখানে তওয়াফ করার, সেগুলো নিশ্চিত করা যায়, সেটি কার্ড কিন্তু সবাইকে এখনও বিতরণ করা হয়নি। অনেকে হোটেল লবি থেকে সেই কার্ডটি পাবেন, তার মাধ্যমে তাদের সেবাগুলো নিশ্চিত করা যাবে। এবং আগামীকাল যেহেতু প্রথম ফ্লাইট, সেই জন্য অপেক্ষা করছেন সবাই এবং এবার হজযাত্রা নিশ্চয়ই আরও ভালো হবে, আরও নির্বিঘ্ন হবে, সেটি প্রত্যাশা সবার। রাব্বি, এমনটাই প্রত্যাশা আমাদেরও। অহন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। দেশের বিভিন্ন বারের নির্বাচন চলছে, তাদের অনুরোধে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। সংসদে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের প্রেক্ষিতে এ তথ্য জানান তিনি। সেখানে আখতার হোসেন বলেন, 19 মে বার কাউন্সিল নির্বাচন হওয়ার কথা ছিল। গতকাল মধ্যরাতে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে জ্বালানি তেলের সংকট উল্লেখ করা হয়েছে। আসলে জ্বালানি তেলের সংকট নাকি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে এই পদক্ষেপ, সেই প্রশ্ন রাখেন আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বার কাউন্সিল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেখানকার নির্বাচনে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2029 সালের মধ্যে কাজ শেষ হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানান, 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2,879টি, 1 বছরের মধ্যে 4,459টি এবং 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন মাননীয় স্পিকার। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল সহ 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলাম সহ 11 দল। দুপুরে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের মানুষের গণরায় উপেক্ষা করে সরকার জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে অবিচার করছে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে জ্বালানি, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া এই অনিয়ম থেকে দেশের মানুষ মুক্তি পাবে না বলে মন্তব্য করেন তিনি।
1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। একদিকে 5 কোটি মানুষের রায় ওনারা উপেক্ষা করছেন, মানবেন না তো জনগণ কাদের সাথে আছে তা মানুষ কি বোকা, মানুষ সব বোঝে। আসছে বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় নতুন সরকার। দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানো মূল লক্ষ্য। কর আদায়ে আসবে একাধিক নতুন কৌশল। সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবার চেষ্টা চলছে জোরে সোরে। নতুন বাজেটের আদ্যপন্ত জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। আমি তারেক রহমান ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট, লক্ষ্যের ধারে কাছে নেই রাজস্ব আদায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা, কমছে না নিত্যপণ্যের দাম। এই অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। আগের চেয়ে 14% বাড়িয়ে সংসদে 9 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারে নতুন সরকার, যার 6.5 লাখ কোটি আদায় করতে হবে রাজস্ব বিভাগকে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, 7 ভাগে নামিয়ে আনা হবে মূল্যস্ফীতি। অর্থের সংকট থাকলেও উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 3 লাখ কোটি টাকা। বাজেটের 67 ভাগ ব্যয় হতে পারে পরিচালনায়। প্রথম কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা, একই সাথে যাতে দরিদ্র না বাড়ে সেই জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে গতি বৃদ্ধি করা, অর্থাৎ হচ্ছে অর্থনীতিতে গতি বৃদ্ধি করা, ইকোনমিক অ্যাক্সিলারেশন। এবং আমরা দেখেছি যে অতীতে কি দেখেছি, প্রতিটি বিএনপি সরকারের সময় কিন্তু এটা কোনো অন্য সরকারের সময় হয়নি, যে 2% পয়েন্ট আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। সেই জন্যই আমরা বলছি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি সম্ভব। নতুন রাজস্ব লক্ষ্যে প্রভাব ফেলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত। সেই ধারাবাহিকতায় শূন্যের কোঠায় নেমে আসবে কর অব্যাহতি আর প্রণোদনা। সারচার্জের বদলে আরোপ হতে পারে সম্পদ কর। রিটার্ন যাচাই করা হবে বাড়ির মালিকদের। ভ্যাটের আওতায় আসবে SME খাত। অনেক লেনদেনে বাধ্যতামূলক হবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল আউটলেটের দিকে যাচ্ছে, এবং এইটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি। তারই অনুষঙ্গ হিসেবে অনেকগুলো পরিকল্পনা আমরা হাজির করব। একটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ যাতে তাদের ব্যাংকে হিসাব থাকে, তাহলে কিন্তু আর কোনো মতেই। তারপরে পরবর্তী ধাপ হচ্ছে কি, যে সবাই QR কোড দিয়ে লেনদেন করবে, তাহলে তো কর ফাঁকি দেওয়া, কর পরিহার করা, কর জালিয়াতি এবং ফন্দি ফিকির থাকবে না। নতুন বাজেটে গুরুত্ব পাবে নির্বাচনের প্রতিশ্রুতি। ইশতেহারে আর্থিক সামাজিক চুক্তির কথা বলেছিল বিএনপি। তার মানে জনগণ কর দেবে আর সরকার দেবে সেবা। সেই লক্ষ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড নিয়ে তোড়জোড় বেশি। এসব বাস্তবায়নে দরকার বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা। তাহলে কিভাবে সামলাবে সরকার? সরকার যেভাবে ঋণ করবার উদ্যোগ নিচ্ছেন, তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম, এবং সেখানে একটা ক্রাউড আউট ইফেক্ট হবে। ইতিমধ্যেই সেটার একটা প্রেশার রয়েছে। সেই জায়গাতে করে বিদেশ থেকে বাড়তি ফান্ড ফ্লো যদি এই ব্যাংকিং ব্যবস্থায় বা পুঁজিবাজার কেন্দ্রিক যদি ব্যবস্থায় যদি যুক্ত না করা যায়, তাহলে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান সেই জায়গাটিও কিন্তু কষ্ট হবে। জাতীয় সংসদে নতুন বাজেট ঘোষণা হতে পারে আগামী 11 জুন। অর্থনীতির এত সংকটের মাঝেও বাজেট দিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকানোর সুযোগ নতুন সরকারের সামনে। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ নিঃসন্দেহে থাকবে, কিন্তু সেজন্যই সবার আগে বাজেটের অগ্রাধিকার ঠিক করতে হবে। আর তা না হলেই বাংলাদেশ গতানুগতিক পথে হাঁটবে। অর্থাৎ বাজেটের আকার শুনতে অনেক ভালো লাগবে, কিন্তু বাস্তবায়নের হিসাবে গিয়ে গরমিল দেখতে হবে বাংলাদেশকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিগগিরই সংশোধন হচ্ছে সম্প্রচার নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নেতারা বলেন, সম্প্রচার নীতিমালায় ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সঙ্গে গণ অভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর হবে। ডিজিটাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের TRP জানা যাবে, তখন কন্টেন্টের মান বাড়বে। ফলে সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার। ডিজিটালাইজেশন দরকার, সেটা আমরা আরেকবার জোর করে বলেছি, কারণ ডিজিটালাইজেশন না হলে
পে চ্যানেল না হলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আমরা আজকে আবারও তাগিদ দিয়েছি। 2024 নীতিমালার আওতায় এনেছে, খুব বেশি পরিবর্তন না, ভাষাগত শব্দ কিছু পরিবর্তন করা হয়েছে এবং সেটা মতামতের জন্য বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, অ্যাটকোতে প্রেরণ করা হবে এবং এর পরিপ্রেক্ষিতে কারো যদি মতামত থাকে সেটা 7 দিনের মধ্যে প্রদান করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। তার পরবর্তীতে হয়তো দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালাটা চূড়ান্তকরণ করা হবে। এমআরডিআই এর উদ্যোগে গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স 2026। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আগামী 8 ও 9 মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। তিনি জানান, এবারের কনফারেন্সে 12টিরও বেশি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে 20 জনের বেশি আলোচক অংশ নেবেন। দেশ বিদেশ থেকে 500রও বেশি অংশগ্রহণকারী এতে যুক্ত হবেন এবং অংশগ্রহণকারী দেশের সংখ্যা 10টির বেশি। সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমের মালিক, সম্পাদক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ থাকবে। 10টির বেশি দেশের সাংবাদিক বিশেষজ্ঞরা এখানে উপস্থিত থাকবেন। একটি মাইক্রো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রসেস চালু হবে। এই রেজিস্ট্রেশন করার পরে আমরা বাছাই করব এবং আমরা একটি ফিরতি মেল দিব এবং এটি একটি কিউআর কোড থাকবে। সেই কিউআর কোড শো করে আসলে কনফারেন্সে ঢুকতে হবে। কোটি কোটি টাকা খরচ করে একঝাঁক কর্মকর্তাকে সৌদি আরব পাঠাচ্ছে বিমান কর্তৃপক্ষ। বলা হচ্ছে তাদের মাধ্যমে হজ যাত্রীদের অধিকতর সেবা দেওয়া হবে। তালিকায় গ্রাহক সেবা বিভাগের প্রধান সহ আছেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বছর হজ অপারেশনে এমন কাউকে পাঠানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার এমন পদক্ষেপকে অপ্রয়োজনীয়, অস্বাভাবিক বিলাসিতা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। গেলবারের তুলনায় এবার দেশ থেকে হজযাত্রী প্রায় 25,000 কম। আগেরবার না থাকলেও এবার 35 বিমান কর্মকর্তাকে পাঠানো হচ্ছে হজ যাত্রীদের বিশেষ সেবায়। সৌদি আরবে প্রায় 2 মাস অবস্থান করবেন তারা। খরচ হবে 8 কোটি টাকারও বেশি। প্রতিদিন প্রত্যেককে ভাতা হিসেবে দেওয়া হবে 32,000 টাকা। বহরের নেতৃত্বে থাকবেন গ্রাহক সেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন। 3 গুণ কাজ তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা অমানবিক। আর আপনারা এই জন্য এটা 35 সংখ্যাটা সঠিক হয় না, এটা 3 টাইমস করা দরকার ছিল। এই কিচ্ছুতা সাধনের কথা বলেই কিন্তু 35 আনা হয়েছে। 40,000ই তো আপনি হবে, তো ওইগুলো মেনটেন করা কিন্তু খুবই টাফ হবে। এখানে কেউ ইয়া করতে যাচ্ছে না এবং বিমানের ইতিহাসে আছে প্রত্যেকবার গেছে, গতবার মিস করাতে অনেক সমস্যা হয়েছে। গত বছর হজ অপারেশনে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। সরকারের খরচও ছিল অন্য যে কোনো বারের তুলনায় কম। তবুও বিমান কর্মকর্তাদের সফরকে অস্বাভাবিক বলছে টিআইবি। যখন বিমান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এটা যেন সরকারি মালিকানায় লাভজনক প্রতিষ্ঠানে সেই হিসাবে বর্তন করা হলো, তখন মূল বিষয়টা ছিল এখানে পেশাগত উৎকর্ষ নিশ্চিত করা এবং যাদেরকে নিয়োগ দেওয়া হবে, যারা পদোন্নতি পাবেন, তাদের মূল বিবেচ্য বিষয় হবে পেশাগত উৎকর্ষ, অভিজ্ঞতা, দক্ষতা, পেশাগত উৎকর্ষ। এই বিষয়টি কখনো বিমান কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে পারে না। ইরান যুদ্ধের কারণে সার্বিক বিশ্ব পরিস্থিতি এখন টালমাটাল। তাই ব্যয় করার ক্ষেত্রে বিমানকে আরও সতর্ক এবং স্বচ্ছ হওয়ার পরামর্শ সাবেক এমডির। যে কোনো জিনিসই হতে পারে, তার যৌক্তিকতাটা থাকবে। এই সেবা আগে নিশ্চিত হয়নি, এখানে দুর্বলতা ছিল, হয়তো এটা কোনো রকম হয়েছে, আমরা সেটাকে আরো ভালো করতে চাই। তেলের মূল্য বৃদ্ধি কিন্তু বাই দিস টাইম হয়েছে, তো সেই জন্য খরচ তুলনামূলকভাবে যখন বৃদ্ধি পাবে সেটা কিন্তু যারা কর্তৃপক্ষ তাদের বিবেচনায় প্রথমেই থাকে। তারপরও সেটা কেন করা হচ্ছে, সেই ক্ষেত্রে ওনারাই হয়তোবা যৌক্তিক কোনো কারণ থাকলে বলতে পারবে। বাংলাদেশ থেকে এবার হজ করতে যাচ্ছেন 81,000 মুসল্লি। এর মধ্যে 128টি ফ্লাইটে 39,650 জনকে বহন করবে সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান। শুক্রবার রাতে শুরু হবে এবারের হজ ফ্লাইট। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে সরকারি চাল পরিবহন নিয়ে তৈরি হয়েছে রহস্য। খাদ্য গুদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণ চাল কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা চালবাহী ট্রাক আটকে দেওয়ার পর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
অবশ্য এলাকাবাসীর চাপে বদলি করা হয়েছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে বের হওয়া সরকারি চালের একটি চালান ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা, চলছে নানান আলোচনা। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে প্রায় 400 বস্তা সরকারি চাল বোঝাই একটি ট্রাক কোটাপাড়া এলাকায় নেয়ার সময় সন্দেহ হলে আটকে দেন স্থানীয়রা। এ সময় ট্রাকে থাকা ড্রাইভার ও ট্রাক মালিক দেখাতে পারেননি চাল সরবরাহ করার বৈধ কোনো কাগজ। স্কেল করার পর তারপর রুদ্রকাজ যাবে, এই পর্যন্ত আমার টিপ নামাই দেয়, আমার ভাড়া দিবে, আমি এই পর্যন্তই জানি। কই পাঠাইবো সেটা হেরাও জানে, ঠিক আছে, আমার দ্বারা কোনো কাগজপত্র দেয় না। আটকের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তারা চালগুলো এক ডিলারের দাবি করেন। তবে সংশ্লিষ্ট ডিলার তাৎক্ষণিকভাবে সেই চাল তার নয় বলে জানালে সন্দেহ দেখা দেয় জনমনে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও জেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পালং মডেল থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। 15 টনের ডিউ করছি আমি, এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 কেজি। না, এটা এই যে ফুড অফিসারের স্বাক্ষরিত কাগজ, এই যে মানিক মাহমুদের নামে বরাদ্দ। এরপর একই চালান ফর্ম ব্যবহার করে আবারও চাল সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি মহল। পরবর্তীতে রাত 10:30টার দিকে চৌরঙ্গি এলাকায় পুনরায় চাল বোঝাই ট্রাকটি আটকে দেন স্থানীয়রা। আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে ধরেন সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। রাত 12টার দিকে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনা ট্রাকসহ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় চালগুলো নিজেদের জিম্মায় নেয়ার কথা জানায়। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনাকে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ঢাকার কেরানীগঞ্জে চীনের নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 10। সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে হওয়া ব্রিফিংয়ে গ্রেফতারের কথা জানান র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে 15 থেকে 20 জনের ডাকাত দল ইয়াং জি জিয়াং প্রকল্পে প্রবেশ করে। গার্ডদের বেঁধে চীনের নাগরিক ওয়েন জিনহুয়াকে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এক পর্যায়ে সে বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। র্যাব আরও জানায়, রাজধানীর কদমতলী এলাকা থেকে 2টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 2 আসামিকে গ্রেফতার করেছে তারা। প্রায় 15 থেকে 20 জনের ডাকাত দল এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের অনেককেই আইডেন্টিফাই করতে সমর্থ হই এবং এদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। তাদের শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে। দ্বিতীয় দফার বৈঠকেই ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতা করতে চায় যুক্তরাষ্ট্র, এমন আশাবাদ জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। এদিকে মধ্যস্থতার বিষয়ে ইতিবাচক অবস্থান তেহরানেরও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমঝোতার পুরো বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার উপর। এর আগে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পরবর্তী ধাপের কাঠামো নির্ধারণে তেহরানে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে চলছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য তোড়জোড়। তেহরান সফরে ইরানি প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকে বসেন আসিম মুনির। প্রাথমিক এসব আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ কর্মকর্তারা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নিষেধাজ্ঞা ইস্যুতে সুর নরম করছে দুপক্ষই। ফলে এসব ইস্যুতে শিগগিরই বড় সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে দ্বিতীয় দফার বৈঠকে ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। আমরা এখন দুই পক্ষের দর কষাকষির বিষয়গুলো যাচাই বাছাই করছি। এরই মধ্যে আমরা চুক্তির সম্ভাব্যতার বিষয়ে আশাবাদী। আমরা মনে করছি আমাদের অবস্থান সমঝোতার জন্য ইতিবাচক। এখন দেখা যাক আলোচনা কিভাবে এগোয়। এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখনো আলোচনার সময় নির্ধারণ করা হয়নি। দ্বিতীয় দফার বৈঠকে বসার বিষয়ে কতটুকু আন্তরিক তা যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। আলোচনা এবং এই সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ পাকিস্তানের মধ্যস্থতায় চলছে। অপরপক্ষ কূটনীতি নিয়ে যে দাবি করছে সে বিষয়ে তারা আসলেই কতটা আন্তরিক তা এখনো দেখা বাকি। এই বিষয়টি যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় ওই আলোচনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দীর্ঘ ৩৪ বছর পর আজ মুখোমুখি বসতে পারেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারও ওয়াশিংটনে আলোচনা হয় ইসরায়েল ও লেবানন প্রতিনিধিদের। সিদ্ধান্ত হয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সরাসরি আলোচনার। ঐতিহাসিক এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে একটি ইতিবাচক পদক্ষেপ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইসরায়েল ও লেবানন দুপক্ষই জানিয়েছে, বৃহস্পতিবারের আলোচনা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। সম্ভাব্য বৈঠকের দিন তারিখও ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রে আবারও ব্যর্থ হল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্যোগ। ইরান ইস্যুতে প্রেসিডেন্টের স্বেচ্ছাচারিতা বন্ধে তোলা প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। চতুর্থবারের মতো প্রত্যাখ্যাত হল ডেমোক্র্যাটদের প্রচেষ্টা। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্টের সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত হতো। ডেমোক্র্যাটরা জানিয়েছেন, বারবার বিল উত্থাপনের মধ্য দিয়ে ট্রাম্পের ওপর চাপ তৈরি করে যাবেন তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানের আঁচ লেগেছে ওয়াশিংটনের রাজনীতিতেও। চলমান উত্তেজনা রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কে, স্পষ্ট বিভাজন। ডেমোক্র্যাটদের অভিযোগ, সংবিধান লঙ্ঘন করে ইসরায়েলের সাথে মিলে যুদ্ধ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দাবি, যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। তাই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে চতুর্থবারের মতো প্রস্তাব তুলেছেন তারা। তবে এবারও নাকচ হয়েছে তা। 52-47 ভোটে প্রত্যাখ্যাত হয়েছে প্রস্তাবটি। এটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো দেশে সামরিক অভিযান চালাতে পারতেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের প্রায় পুরো অংশ রায় দিয়েছে প্রস্তাবের বিপক্ষে। একমাত্র ব্যতিক্রম রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, যিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে একমাত্র ডেমোক্র্যাট হিসেবে সিনেটর জন ফ্যাটারম্যান ভোট দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে। রিপাবলিকানদের জবাবদিহি করতে হবে এমন একটি যুদ্ধের প্রতি তাদের প্রশ্নাতীত সমর্থনের জন্য, যার লক্ষ্য অস্পষ্ট এবং যার পেছনে মার্কিনীদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। পুরো বিশ্বে ইরানিদের একমাত্র সমর্থন এখন মার্কিন ডেমোক্রেটরা। এই মুহূর্তে আমাদের পূর্ণ সমর্থন প্রয়োজন সেনাদের। দূরের দিকে তাকানো উচিত। পরমাণু শক্তিধর হলে মার্কিনীদের জন্য বিরাট হুমকি হতে পারে ইরান। পরমাণু শক্তিধর কিংবা হরমুজ প্রণালী নিয়ন্ত্রককারী হিসেবে ইরানকে ভাবতে পারছেন আপনারা? ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনি জানিয়েছেন, প্রস্তাব পাশ না হলেও নিয়মিত এটি উত্থাপন করবেন, যাতে জনগণ বুঝতে পারে কে যুদ্ধের পক্ষে আর কে বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন বাড়বে আরও। মার্কিন আইনে 60 দিনের বেশি সামরিক অভিযান চালাতে প্রয়োজন কংগ্রেসের অনুমোদন। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে আরও 30 দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে হোয়াইট হাউসের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। খেলার খবর, কাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 11টায়। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এই সিরিজকে সামনে রেখে লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে টাইগাররা। পিএসএলে থাকা 5 ক্রিকেটার বাদে সবাই প্রায় 20 দিন ধরে ফিটনেস, ফিল্ডিং, স্কিল সবকিছু নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি ক্রিকেট বোর্ডে এসেছে পরিবর্তন, সেগুলো তাদের খেলায় প্রভাব ফেলবে না বলে মনে করেন মিরাজ। আমরা তো প্র্যাকটিস করেছি এবং লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওই রকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। দেখেন, ছোট করে দেখার কোনো কিছুই নেই। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।